সবাইকে ব্যাপকভাবে পরাজিত করে তরুণদের নবীন দল স্বতন্ত্র পার্টি নির্বাচনে জিতেছে। একমত ছিল যে আমাদের নির্বাচনী রাজনীতিতে পুরনো দলগুলোকে অবশ্যই হারাতে হবে, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। নেপালেও নেপালি কংগ্রেসে ভারতের প্রভাব বেশি কাজ করত এবং ইউএমএল দল চীনের প্রভাব কাজ করে। শ্রীলঙ্কা এবং নেপালে যেহেতু সংস্কার হচ্ছিল না, সেখানে ইউরোপ আমেরিকার সংস্কারপন্থীদের নানাভাবে উৎসাহিত করেছে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার জন্য। চর্চা ডিকোডে স্বাগত। নেপালের নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন গবেষক এবং বিশিষ্ট দক্ষিণ এশিয়া বিষয়ক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, ভূ রাজনৈতিক বিশ্লেষক, যে নামেই বলি না কেন, আলতাফ পারভেজ। তাকে আপনারা এক ডাকেই চেনেন। তো আলতাফ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি ধন্যবাদ, বলুন। তো আমরা প্রশ্নে চলে আসি। এই যে নেপালে গত 5 তারিখের নির্বাচন হলো, এখনো ভোট গণনা চলছে, 6 আজকে 7 তারিখ। তো এই নির্বাচনের ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে? এই নির্বাচনের ফলাফল বাংলায় আপনারা যেটাকে বলেন ভূমিধস ফল, সেরকম একটা ঘটনা ঘটেছে। ল্যান্ডস্লাইড ভিক্টরি ঘটেছে নতুন দল স্বতন্ত্র পার্টির। এটা শুধু একটা নির্বাচনে একটা নতুন দলের বিজয় এত সহজ নয় নেপালের ক্ষেত্রে, কারণ নেপালে যে ঐতিহ্যবাহী পুরনো দলগুলো রয়েছে, নেপালি কংগ্রেস, ইউএমএল পার্টি, কমিউনিস্ট পার্টি, মাওবাদীদের পার্টি, এমনকি রাজতন্ত্র সমর্থক পার্টি, সবাইকে ব্যাপকভাবে পরাজিত করে তরুণদের নবীন দল স্বতন্ত্র পার্টি নির্বাচনে জিতেছে। এটা নেপালের ক্ষেত্রে একটা ভূমিকম্প তুল্য ঘটনা ঘটেছে আর কি। নেপালের রাজনীতিতে, সমাজ জীবনে এটা একটা বড় ধরনের মোড় বদল ঘটলো 5 তারিখের নির্বাচন। তো 5 তারিখের নির্বাচনে যে আপনি একটু আগেই বলছিলেন যে তরুণদের সমর্থিত যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি, এরা যে বিরাট সাফল্য পেল, মানে নেপালের জেনজিদের বাইরেও কি অন্য মানুষের সমর্থন তারা নিশ্চয়ই পেয়েছে, তা নাহলে তো এই বিরাট সাফল্য সম্ভব ছিল না। তো তারা কিভাবে এই পুরো জিনিসটাকে মানে সমর্থনটাকে পেল কিভাবে? আচ্ছা, সেটা হলো আসলে এটা নেপালের পরিস্থিতির সাথে বাংলাদেশ, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের, ভারত, পাকিস্তানেরও একটা মিল আছে। দেখুন, এগুলা তো পুরনো রাষ্ট্রযন্ত্র জনিত অনেক সমস্যায় ধুঁকছে এই দেশগুলো। এখানে নেপালেও আমাদের মতো নির্বাচনী ব্যবস্থা ছিল অনেকদিন ধরে, শ্রীলঙ্কায়ও ছিল, বাংলাদেশেও আছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন দিতে পারছিল না এবং রাজনৈতিক দলগুলো মূলত দুর্নীতিতে নিমজ্জিত ছিল। নেপালে রাজনৈতিক দলগুলো একসময় রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছে দেশটিতে, সেটা সত্য, কিন্তু গণতন্ত্রের উত্তরণের পরে পালা করে 3টি দল, বিশেষ করে ইউএমএল পার্টি, মাওবাদী কমিউনিস্ট পার্টি এবং নেপালি কংগ্রেস নেপালে ক্ষমতায় এসেছে, কিন্তু জনগণের প্রত্যাশা অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সুশাসন, প্রশাসনিক সংস্কার এগুলো তারা করেন। ফলে অনেকদিন থেকে নেপালে একটা পরিবর্তনের ক্ষুধা তৈরি হয়েছিল নেপালের তরুণ সমাজের মাঝে, এবং 2022 সালে সেখানে স্বতন্ত্র পার্টি গড়ে তোলে নেপালের বিভিন্ন আরবান অ্যাক্টিভিস্টরা, সাংবাদিক, শিল্পী, এই ধরনের বিভিন্ন পেশাজীবী। এটার সাথে আমি তুলনা করতে পারি ভারতে যে আম আদমি পার্টি গড়ে উঠেছিল, সেরকম একটা দল এটা আসলে। তো তারা 2022-এ গড়ে উঠলেও খুব বেশি সফলতা পাচ্ছিল না, কিন্তু পরিবর্তনের জন্য কাজ করছিল এবং পরিবর্তনের একটা আকুতি নেপাল জুড়ে ছিল, বাস্তবে ছিল, নেপালের সর্বত্রই ছিল, কাঠমান্ডু এবং পাহাড়ি এলাকা উভয় জায়গাতেই ছিল। কিন্তু 2025-এর অভ্যুত্থানের পর সেটা আরো মানে ঘনীভূত হয়, আরো দানা বাঁধে। তরুণরা আমাদের মতোই সেখানে কোনো দল ছাড়াই গণ অভ্যুত্থান করেছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পর তারা খুঁজছিল যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নির্বাচনী রাজনীতিতে কিভাবে অনুবাদ করা যায়, কিভাবে পরিবর্তনের ব্যাপারটা পার্লামেন্টের রাজনীতিতেও নিয়ে আসা যায়। তখন তারা ওই 2022-এ তরুণদের যে দলটি গড়ে উঠেছিল তার সাথে একটা যোগাযোগ করে, সংযোগ স্থাপিত হয়। এখন ওই
রবি রবি লিমাচাঁদে সেই দল গড়ে তুলেছিলেন, তার সঙ্গে বালেন শাহকে যুক্ত করে ওরা, মানে পুরো একটা পরিবর্তনের জন্য ক্ষুধার্ত তরুণ সমাজ বা অন্য পেশার মানুষ বা বয়স্ক মানুষ সবাই মিলে পার্লামেন্ট নির্বাচনের আগে ওই 2022 সালের দলটিকে কেন্দ্র করে আসলে জড়ো হয়, সমবেত হয়। এবং নির্বাচনে এই দলটি যে ব্যাপক বিজয়ী হলো, এর কারণ হলো আসলে নেপালের সমাজে যে মানে পরিবর্তনের যে তাগিদ তৈরি হয়েছিল, তারই ফল এটা আসলে। হ্যাঁ, এই পরিবর্তনের তাগিদ থেকে নেপালে আমরা দেখলাম যে এই ধরনের একটা নতুন দল, তরুণদের দল, তারা একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল। অথচ যদি পাশাপাশি দেখি, মাত্র এখনো 1 মাস হয় নাই আমাদের নির্বাচন হয়েছে, আমাদের দেশের তরুণদের দল এই পরিমাণ এই সাফল্য আমরা পেল না কেন? আসলে যদি শ্রীলঙ্কা এবং নেপালের অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের পরিস্থিতি মূল্যায়ন করতে পারি, আমাদের এখানে 2024-এ যে গণ অভ্যুত্থানটা হয়, সেটা ছিল আসলে 2022-এ শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের অনেকটাই মানে ওই মডেলের গণ অভ্যুত্থান শ্রীলঙ্কায় যেভাবে ঘটেছে। আবার আমাদের এখানে ঘটার পরই নেপাল এবং পাকিস্তানের তরুণরা অনুপ্রাণিত হয়। পাকিস্তানে যদিও সেটা হয়নি, কিন্তু নেপালে আবার আমাদেরটাকেই অনেকটা অনুকরণ করা হয়েছে। কিন্তু আমরা শ্রীলঙ্কা এবং নেপালের গণ অভ্যুত্থানকারীদের, আমাদের গণ অভ্যুত্থানকারীরা অনুকরণ করতে পারেনি অভ্যুত্থানের পরের অধ্যায়ে। শ্রীলঙ্কায় যেটা ঘটেছে, আমি শ্রীলঙ্কা থেকে শুরু করতে চাই। সেখানে অভ্যুত্থানের পরে যখন তরুণরা দেখলো যে পুরনো শাসকরা নির্বাচন দিতে বা পরিবর্তনের দিকে দেশকে এগিয়ে নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, অনিচ্ছুক, তখন অভ্যুত্থানের শক্তিগুলো জেবিপি বা অন্যান্য দলের কর্মীরা গ্রামে গঞ্জে শহরে ছড়িয়ে পড়লো, বিভিন্ন পেশাজীবীদের সাথে নতুন করে সংযোগ স্থাপন করে সবাইকে আবার ঐক্যবদ্ধ করলো। বিশেষ করে শ্রীলঙ্কায় ট্রেড ইউনিয়ন গুলোকে, বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোকে অভ্যুত্থানের কাফেলায় যুক্ত করা। নেপালে ঘটেছে একটু ভিন্ন ধরনের কিন্তু প্রায় একই ঘটনা। নেপালে যখন গণ অভ্যুত্থান হলো, তরুণদের কোনো দল ছিল না, এই তখন তরুণদের ভিতর নানা ধরনের প্রবণতা দেখা যাচ্ছিল, কিন্তু একটা ব্যাপারে তারা একমত ছিল যে আমাদের নির্বাচনী রাজনীতিতে পুরনো দলগুলোকে অবশ্যই হারাতে হবে, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে, আমরা পুরনো দলগুলোর সাথে কোনোভাবেই আপোষ করব না। শ্রীলঙ্কায়ও এটা ঘটেছে, নেপালেও এটা ঘটেছে। আমাদের এখানে গণ অভ্যুত্থানের পর এখানকার তরুণরা নানাভাবে রাজনৈতিক ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল বটে, কিন্তু তারা পুরনো দলগুলোর সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে কিংবা অন্যান্য দলের সাথে সমঝোতা করে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করছিল। অর্থাৎ তারা পুরনো দলগুলোকে রাষ্ট্র ক্ষমতায় অগ্রাধিকার প্রাপ্ত দল হিসাবে মেনে নিয়ে একটা সমঝোতা করে নিজেরা ছোট শরিক হিসাবে ক্ষমতায় আসার চিন্তা করেছে। তারা তাদের সম্ভাবনার ব্যাপারে আস্থাহীনতায় ভুগছিল। তারা নিজেরাই যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে আরো বেশি মাত্রায় সংগঠিত করে ক্ষমতায় আসতে সক্ষম, এই আত্মবিশ্বাসের ঘাটতি ছিল আমাদের এখানে। ফলে তাদের ভিতর নাম মানে অন্যদের সাথে জোট করা একটা প্রবণতা দেখা গেছে, এবং শেষ পর্যন্ত তারা জোট করলো জামাত ইসলামের সাথে। এইটা ওদের, আমি বলবো, সম্ভাবনাটা অনেক কমিয়ে দিয়েছে আমাদের এখানে। আচ্ছা, তো নেপালে যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে নেপালে 1991 সালের পর থেকে প্রায় 32 বার সরকার ভাঙা গড়া চলেছে, মানে 32 বার নতুন সরকার তৈরি হয়েছে। 2015 সালে ওদের যখন নতুন সংবিধান তৈরি হয়, সেই সংবিধান তৈরি হওয়ার পরেও 17 বার মানে সরকার পতন হয়েছে, নতুন সরকার তৈরি হয়েছে। মানে বলা হয় যে এই মানে একদিকে হচ্ছে কেপি শর্মা ওলি, অন্যদিকে নেপালি কংগ্রেস, এরা দুইজনই দল ভাঙাভাঙির খেলা এতটাই ওস্তাদ যে কখন কে ক্ষমতায় থাকবে নিজেদের মধ্যে ভাঙাভাঙি করে এক ধরনের সরকার গঠন করতেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এইবার এই যে বলেন্দ্র শাহর দল, উনি যে 115টা আসন, আমি সর্বশেষ দেখলাম যে তারা 20টা আসনে জয়ী এবং 95টা আসনে এগিয়ে আছে। তো 115 আসন, মানে 115 আসনে তাদের জয়ের সম্ভাবনা মানে পরিষ্কার। তো তারা কি এখন স্থায়ী সরকার, যে সরকার 5 বছর টিকবে, এরকম কি দিতে পারবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এবারের ভোটের ধরন, ভোটের ফলাফলের যে ধরন, তাতে নেপালে একটা
স্থিতিশীল সরকার গঠনের প্রায় পুরো শর্তই এখানে আছে। নেপালের সংসদে আসন সংখ্যা 275, তার মধ্যে প্রথম দফায় নির্বাচন হয় 165 আসনে, পরে 110 আসনে তারা সংখ্যানুপাতিক ভোটে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচন করে। এখন যে 165 আসনে নির্বাচন হলো, তাতে বালেনসাদের এই স্বতন্ত্র পার্টি প্রায় 115টিতে এগিয়ে আছে। তারা যদি 100টি আসনও পায়, তাহলেও তারা নির্বিঘ্নে এককভাবে সরকার গঠন করতে পারবে, কারণ সংখ্যানুপাতিক হিসাবে তারা আরো অনেক আসন পাবে। মানে সব মিলে তাদের একটা স্থায়ী এককভাবে গঠনযোগ্য সরকারের কোনো সমস্যা নেই আমি বলবো। ফলে নেপাল এবারে নির্বাচনের ভিতর দিয়ে অন্তত একটা স্থায়ী সরকার ও পেতে যাচ্ছে, এটা বলা যায়। তো সেটাই যদি হবে, আমরা সবসময় দেখেছি নেপালের সরকার যেই সরকারই থাকুক না কেন, তারা তাদের দুই বড় প্রতিবেশী ভারত বা চীনের দিকে ঝুঁকে পড়ে। কোনো না কোনোভাবে কেউ ভারতের পক্ষ, কেউ চীনের পক্ষ অবলম্বন করে চলতে থাকে আর কি। তো এইবারের এই সরকার কি মনে করেন যে এই দুই পক্ষকে বাদ দিয়ে বা দুই পক্ষের সঙ্গে সমঝোতা করে তাদের চলার পথটা কি হবে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইন্টারেস্টিং প্রশ্ন। আমি বলবো যে শ্রীলঙ্কায় যা ঘটেছে নেপালেও সেটাই ঘটলো। শ্রীলঙ্কা এবং নেপাল উভয় দেশে চীন এবং ভারত প্রভাবিত দল ছিল। শ্রীলঙ্কায় এখন যারা আছে তাদের আগে যারা শাসন করেছে এক ধরনের দ্বিদলীয় ব্যবস্থা ছিল। সেই একটা দল ছিল কিছুটা ভারতপন্থী বলা যায়, একটা দলে চীনের প্রভাব বেশি কাজ করেছে। নেপালি কংগ্রেসে ভারতের প্রভাব বেশি কাজ করত এবং ইউএমএল দল চীনের প্রভাব কাজ করেছে। এই দুই দেশের মানুষ দেখেছে যে চীন এবং ভারত তাদের দেশের দুটি করে প্রধান দলে প্রভাব রাখার পরেও চীন এবং ভারতের দিক থেকে রাজনৈতিক সংস্কারের জন্য, প্রশাসনিক সুশাসনের জন্য, দুর্নীতিমুক্ত শাসনের জন্য চাপ ছিল না। ফলে এই দুই দেশে যে ফলাফলে নতুনরা বিজয়ী হলো, তার কারণ চীন এবং ভারতের প্রতি এক ধরনের নীরব অসন্তোষও বটে। ফলে শ্রীলঙ্কাতেও যে নতুন দলটি গঠিত হলো, যারা চীন এবং ভারতের পুরনো প্রভাবের বাইরের একটা দল, এবং তারা সুন্দরভাবে কিন্তু এখন ব্যালেন্স করে পররাষ্ট্র নীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে। আমি বলবো নেপালেও একটা নতুন সম্ভাবনা তৈরি হলো, যেখানে নতুন দল স্বতন্ত্র পার্টি যখন সরকার গঠন করবে, যেহেতু তারা আগে থেকে চীন বা ভারত প্রভাবিত দল নয় এবং চীন এবং ভারত প্রভাবিত দলগুলো পার্লামেন্টে খুবই কম আসন পেয়েছে, ফলে নেপাল এখন একটা স্বতন্ত্র মধ্যপন্থী এবং ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি নিয়ে এগোতে পারবে। ফলে অভ্যন্তরীণ ক্ষেত্রে কি হবে আমি জানি না, কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে শ্রীলঙ্কার মতোই নেপাল অনেকটা স্বাধীনতা পেল বলা যায়। তাহলে কি মানে এই দুই পক্ষের বাইরে অন্য কোনো তৃতীয় পক্ষ, যদি আমি বলি সেটা আমেরিকা হতে পারে বা ইউরোপ হতে পারে, তাদের প্রভাব কি নেপালে থাকবে? হ্যাঁ, নেপালে একটু যেই নতুন দলটি এবার ব্যাপকভাবে বিজয়ী হলো, এই দলে যুক্তরাষ্ট্রের প্রভাব কাজ করে বলে নেপালে ধারণা করা হয়। আসলে এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি। আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেকদিন ধরে রাজনৈতিক সংস্কারের, প্রশাসনিক সংস্কারের, দুর্নীতিমুক্ত প্রশাসনের তীব্র ক্ষুধা, চাহিদা, চাপ রয়ে গেছে। কিন্তু এখানকার শাসকরা, পুরনো দলগুলো সেই সংস্কারগুলো করছে না, তারা এটাকে অগ্রাহ্য করেছে বারবার। জনগণের এই আকাঙ্ক্ষা তারা কাজে অনুবাদ করেনি, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পদক্ষেপ নেয়নি। এখন কোন শরীরে যদি টিউমার থাকে, সেখানে বাইরে থেকে সার্জনের হস্তক্ষেপ তো থাকবেই। শ্রীলঙ্কা এবং নেপালে যেহেতু সংস্কার হচ্ছিল না, সেখানে ইউরোপ আমেরিকার সংস্কারপন্থীদের নানাভাবে উৎসাহিত করেছে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার জন্য, সহায়তাও করেছে হয়তো পর্দার আড়ালে। শ্রীলঙ্কারটা আমি বলবো যে শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রভাব ওইভাবে ব্যাপকভাবে কাজ করেনি, কিন্তু নেপালে নতুন এই দলটির উপর যুক্তরাষ্ট্র বা ইউরোপের মানে কি বলবো প্রভাব আছে বলে ধারণা করা হয়। ফলে এই নেপালের নির্বাচনকে যদি আমরা মোটা দাগে বলি,
চীন এবং ভারতের পরাজয়ও কিছুটা বলতে পারি, এবং যুক্তরাষ্ট্রের জন্য এই ফলাফল কিছুটা উৎসাহ ব্যঞ্জক বলা যায়। তার মানে এই বলয় থেকে তারা বেরিয়ে আসছে, এই দুই দেশের বলয় থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি বেরিয়ে হয়েছে। আসার সুযোগ তৈরি হয়েছে, তবে বেরিয়ে আসা খুব সহজ নয়। দেখুন, নেপালে ভারতের ব্যাপক প্রভাব রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ভাবে। নেপাল এবং ভারতের বর্ডার তো অনেকটা উন্মুক্ত, এবং ভারতের সাথে নেপালের কিন্তু একটা চুক্তি রয়েছে পুরানো। নেপাল কিন্তু সব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না ওই চুক্তি অনুযায়ী, বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ে। ফলে এবং নেপালের চীনেরও অনেক বিনিয়োগ রয়েছে, চীন অবকাঠামোগত অনেক প্রকল্পে যুক্ত। চীন এবং ভারতই নেপালের প্রতিবেশী এবং দুটোই বৃহৎ দেশ। নেপালের চীন এবং ভারতের উপর ব্যাপক নির্ভরতা রয়েছে, এবং এই নির্ভরতা একটা বাস্তব ঘটনা। নেপালের যে কোনো নতুন সরকারকে সেই নির্ভরতা অগ্রাহ্য করার সুযোগ নেই। ফলে নতুন সরকারকে অবশ্যই চীন এবং ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। তবে নতুন সরকার অবশ্যই চাইবে যে পুরনো প্রভাব, যে নির্ভরতার সুযোগ নিয়ে ভারত যেভাবে আগে নেপালের রাজনীতি এবং প্রশাসনকে প্রভাবিত করেছে, বা চীন যেভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, সেটা থেকে নতুন সরকার বেরিয়ে আসতে চাইবে। কিন্তু সেটা খুব বেশি সহজ হবে না। নেপালের সমাজ জীবনে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় নানাভাবে ভারতের তীব্র প্রভাব রয়েছে। অনেক ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চর্চা ডিকোডে এখন পর্যন্ত এটুকুই, দেখা হবে পরের কোনো পর্বে।